প্রিয় সুধী, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম গানে, এবারে যাব ভালোবাসার রং পর্বে। এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী, জাতীয় কবি কাজী নজরুল ইনস্টিটিউটের নামাঙ্কিত প্রতিষ্ঠান নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্য এবং নজরুল গবেষক, আমাদের সকলের প্রিয় ফেরদৌস আরা। কথা বলছি তার সঙ্গে। কেমন আছেন আপনি? ভালো আছি। ভালো আছেন? আপনি অনেকদিন পর একটা শান্তিপূর্ণ মুক্ত পরিবেশে আপনার সঙ্গে কথা বলছি। এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার অনেক সংস্কারের কথা বলছে। আপনি একজন শিল্পী, আপনার অঙ্গনে নজরুলের ক্ষেত্রে, নজরুল চর্চার ক্ষেত্রে কি সংস্কার প্রত্যাশা করেন? যিনি বিদ্রোহী কবিতার মতন একটি অনবদ্য অসাধারণ কবিতা লিখেছেন, যার তুলনাই নাই। আর সেই সাথে বলবো, যে কবি মাত্র 22 বছর, অল্প কিছু মাস, সমগ্র সৃষ্টি, তারপরেও পুরো এই সময়টা জুড়েই তিনি যে কর্মকাণ্ড করে গেছেন, সংস্কৃতির কোনো অঙ্গন ছাড়েননি এবং সবগুলো জায়গায় দৃঢ় পদচারণা। সঙ্গীতে তো বটেই, সেটা তার নিজেরই অভিভাষণে তিনি বলে গেছেন। এই সবটা মিলিয়েই আমি বলবো, একেবারে কিশোর বয়সেও তিনি যে সৃষ্টি দিয়ে গেছেন, তার লেখনীর মধ্যে যে উদ্দীপনা রয়েছে, অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বিরুদ্ধে, এমনকি অধিকার আদায়ের জন্যে যা করণীয় তিনি লিখে গেছেন। এবং এই সময়ের যে গণ আন্দোলন হলো, আমি সেইটাই বলতে চাচ্ছি। আজকে যদি আমরা ওনাকেই ফলো করি, তো একটু দেখতেই পারি যে তার সেই সময়ে তিনি যে সংস্কারের কথাগুলো বলে 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 আজ এত কাল পার হয়ে এসে আমাদের মধ্যেও, শুধু না আমাদের বলতে এই আমাদেরই সমসাময়িক মানুষগুলো শুধু না, এই যে নতুন প্রজন্মকে জাগিয়ে তুললেন। তারুণ্যের কবি বলেছি, যৌবনের কবি বলেছি কাজী নজরুল ইসলামকে। তাহলে কি দাঁড়ালো? আমি তো এইভাবে দেখতে পাই যে এই সমস্ত সংস্কার মানে কি, এই তো একই কথাই। সেই অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে। পরে বলেছেন যে নজরুল তার সময় যে সংস্কারগুলো চেয়েছিল, এখনো সেই সংস্কার চাওয়াটা প্রাসঙ্গিক একেবারে। এবং তিনিই অগ্রদূত, তিনি দেখিয়ে গেছেন তো সব। শব্দ চয়ন কত কঠিন ব্যাপার, একটি শব্দ মানুষকে কতটা পথ এগিয়ে দিয়ে যায়। আর কিছু হতে পারে না, ঠিক না? কারা রইলো হোকাপাট, কারা রইলো হোকাপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদি। ওরে ও তরুণী শান, ওরে ও তরুণী শান, বাজাতল প্রলয় বিষান, ধ্বংস নিশান, উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। কারা রইলো হোকাপাট, এই কথাগুলো বলতে যে জোশ লাগে, পুরোটাই রয়েছে এইসব গানে। নারী জাগরণের যে জাগনারী জাগবন্যী শিখা, নারী জাগরণের এই গানটা, এটা দুটো লাইন শোনা। এটাই বলছি যে জাগনারী জাগবন্যী শিখা, জাগনারী জাগবন্যী শিখা, জাগো সাহা সীমন্তে রক্ত টিকা, জাগনারী জাগবন্যী শিখা। এই শুধু এগুলো নয়, আমি বলবো যে দেখো, একেবারে ছোট্টবেলার, কিশোরকালের বা তারও আগের কিছু স্বপ্ন থাকে, সেই স্বপ্নগুলোকে বাস্তবায়ন বা দৃশ্যপটে দেখার মতন করে লিখে গেছেন। যে সেই সেই মুঠো ফোনের কথাই তো বলে গেছেন যে পাতাল ফুঁড়ে নামবো নিচে উঠবো আমি আকাশ ফুঁড়ে, বিশ্বজগৎ দেখবো, দেখতে হবে সব আপন হাতের মুঠোয় পড়ে। হ্যাঁ, এটা কবি তো একটা প্রাজ্ঞ দ্রষ্টা, ঋষির মতো, তারা দেখেন ভবিষ্যৎকে। তো আপনি তো দীর্ঘদিন থেকে নজরুলকে ভালোবাসছেন, নজরুলের গান ভালোবাসছেন। আপনার কাছে ভালোবাসার রং কি? সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের দিকে যদি তাকাই বা সৃষ্টির মূলে যদি তাকাই, তো আমি বলবো সুর, স্বর, এই কিন্তু সৃষ্টির মূল রহস্যটা। ধ্বনি, ওখানেও ধ্বনি আছে, ওখানেও সুর আছে। আর বলছিলেন যে ভালোবাসার রং, তো ভালোবাসা ছাড়া সৃষ্টি হয় না। যে এই আমি যদি ওইখান থেকে বলি যে এই মূল, এই পুরো সৌরমণ্ডল সৃষ্টিতেও কি ভালোবাসা ছাড়া হয়েছে?
আজকে এই সৃষ্টি কথাটিকে কতভাবে কত দিকে লাগানো যায়। সকল সৃষ্টির মূল ভালোবাসা। ভালোবাসার আসলে আমি বলবো সে রং নিজেই ধারণ করে। কখন তুমি একক কোনো রং নেই, সব মিলে একটা রং, সব মিলিয়ে রং। তুমি কখন কিভাবে দেখতে চাও সেই রঙের নজরুলের একটা ভালোবাসার গান শুনতে শুনতে শেষ করি। আমায় নহি গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান। অসাধারণ, অনেক ভালো থাকবেন আপা। আপনার সঙ্গে অনেক দীর্ঘ সময় ধরে একটা অনুষ্ঠান আমি করতে চাই, খুব শীঘ্রই কোনো এক জায়গায় আপনাকে আমন্ত্রণ জানাবো। অনেক ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই। আর আমি আপনাকেও শুধু না, আমি বলতে চাই এটিএনের দর্শক শ্রোতাকে, এটিএন তো শুরু করেছে একেবারেই সকল বিটিভি ছাড়া সকল টেলিভিশনের চ্যানেলের একেবারে শুরু থেকে শুরুর। আর সেখান থেকে শুরু থেকে কিন্তু আমারও বয়সেরও সেই সময়টা কম সময়ে, তখন থেকেই এটিএনে কাজ করা শুরু। এই চ্যানেলগুলোকে চিনতে পারা এবং চ্যানেলের মাধ্যমে দেশকে সারা বিশ্বের দরবারে বাংলার গান সংস্কৃতি সমগ্র কিছু তুলে ধরার একটি প্রচণ্ড শক্তিশালী মাধ্যম এটিএন। এটিএনের সকল দর্শক শ্রোতাকে আমি আমার অকুণ্ঠ ভালোবাসা জানাতে চাই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম ভালোবাসার রং পর্বে, এবারে যাব জানা অজানা পর্বে। এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, জাসাস কেন্দ্রীয় কমিটির সম্মানিত যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাকির হোসেন। কথা বলছি তার সঙ্গে। কেমন আছেন জাকির ভাই? ভালো আছি। ভালো আছেন। আমরা জানি যে এবারের যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান হলো, জাসাস আমাদের একটি সাংস্কৃতিক সংগঠন, তো এইবার যে গণজাগরণ, এই জাগরণে জাসাসের ভূমিকা কী ছিল? একটা নির্দেশনা ছিল আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উচ্চ পর্যায় থেকে, আমরা যেন আমাদের দলীয় ব্যানারে কিছু না করি। সেই কারণে আমরা দলীয় ব্যানারে কোনো কিছু না করে আমরা ব্যক্তিগত পর্যায়ে এবং সবাই একত্রিত হয়ে ছাত্র জনতার আন্দোলনে অংশগ্রহণ করেছি, কিন্তু যদিও জাসাসের কোনো ব্যানার আমরা ব্যবহার করিনি। আমরা শাহবাগে সহ রাজপথে ছিলাম অ্যাক্টিভলি। আমাদের যে সমস্ত নেতাকর্মী আহত হয়েছে তাদেরকে আমি সহ আমাদের অন্যান্য নেতৃবৃন্দ হসপিটালে দেখতে গিয়েছি, তাদের চিকিৎসার ব্যবস্থা করেছি। তো এক্ষেত্রে আমি একটু বলি যে আমাদের জসিমউদ্দিন নামে জাসাসের একজন নেতা, তিনি শহীদ হয়েছেন। তো তিনি যখন হসপিটালে ছিলেন, খুব নির্মম ব্যাপারটা, তার জন্য আমাদের 13 ব্যাগ রক্ত জোগাড় করতে হয়েছিল। তো আমরা যখন এই ব্লাড কালেকশনে ব্যস্ত বা বিভিন্ন জায়গায় যাচ্ছি, আমাদের গ্রেপ্তারের ভয় ছিল। অনেক চেষ্টা করার পরও তাকে বাঁচাতে পারেনি। সেই জসিমউদ্দিন শহীদ হয়েছে। এছাড়াও মুগ্ধ যেভাবে পানি বিতরণ করেছে, আমাদের জাসাসের অনেক নেতাকর্মীরা পানি এবং খাবার সরবরাহ করেছে আন্দোলনকারীদের মধ্যে। এটা অনেক বড় কাজ করেছেন আপনারা। এই যে একটা অন্তর্বর্তীকালীন সরকার সব ক্ষেত্রেই তো সংস্কার চাচ্ছে, সাংস্কৃতিক ক্ষেত্রে কী ধরনের সংস্কার চান আপনারা? যে সংস্কারগুলো চাই তার মধ্যে অন্যতম হচ্ছে বাক স্বাধীনতা। আমরা চাই যে আমরা যেন আগের মতো পরিস্থিতি না হয়, সেই কথা যেন বলতে পারে মুক্তভাবে, গান যেন গাইতে পারে মুক্তভাবে, যেটা আমাদের ইতিপূর্বে ছিল না। আপনি জানেন এই সরকার 15 বছর ধরে যে জুলুম নির্যাতন করেছে, আমরা স্বাভাবিক জীবনযাপনের মধ্যে ছিলাম না। সেটাই। একজন সাংস্কৃতিক কর্মী হিসাবে আপনার স্বপ্ন কি? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি জাসাস প্রতিষ্ঠা করেছিলেন 1978 সালে। উনি কিন্তু জাসাসের নামটা যদি আমি পরিপূর্ণভাবে বলি, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা, অর্থাৎ এখানে সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি এখানে সামাজিক ব্যাপারটাও অনেক জড়িত। আমরা কিন্তু শুধু সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই না সমাজে, পাশাপাশি আমরা যে অনেক সামাজিক
যে পরিধি আছে, কার্যক্রম। কাজের পরিধি আছে, সেখানে আমরা ইনক্লুড হতে চাই। যেমন সম্প্রতি যে বন্যা হয়ে গেল, এই ফেনীতে আমরা গিয়েছি, কুমিল্লাতে আমরা গিয়েছি, আমরা একটা সামাজিক দায়িত্ব নিয়েছেন। বন্যার্তদের মাঝে আমরা ব্যাপক ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছি। এটা অনেক বড় ব্যাপার। আপনাকে অনেক ধন্যবাদ, আজকে আপনি গুরুত্বপূর্ণ কথা আপনি বললেন। আর সামনের দিনগুলোতে আপনার স্বপ্ন সফল হোক সেটা প্রত্যাশা করি। আপনাকে অনেক ধন্যবাদ এবং সেই সঙ্গে এটিএন বাংলাকে অনেক ধন্যবাদ। শুধু দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজয় বাংলাদেশ এবং ডায়নামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম জানা অজানা পর্বে, এবারে যাব আবৃত্তি পর্বে। এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট আবৃত্তি শিল্পী উর্মি নন্দী। কেমন আছেন উর্মি নন্দী? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো আছি উর্মি। আমরা জানি যে আজকে আপনি যে কবিতাটি পড়বেন আমাদের বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ আধুনিক কবি জীবনানন্দ দাশের বনলতা সেন। দর্শকরা জানেন যে বনলতা সেন এই কবিতাটি জীবনানন্দ দাশ লিখেছিলেন, কিন্তু এখনো পর্যন্ত বনলতা সেন কে তার অন্বেষণ চলছে, তার খোঁজ চলছে, আবিষ্কার চলছে। এখনো গবেষকরা সঠিকভাবে বলতে পারেননি বনলতা সেন সেই রহস্যময় নারীটি কে। সেই কবিতাটি আপনি পড়বেন, শুনি আমরা। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি। আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক। চারিদিকে জীবনের সমুদ্র সফের আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা নামে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল, সব পাখি ঘরে ফেরে, সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। ধন্যবাদ, ভালো থাকুন আপনি। ধন্যবাদ আপনাকে, সেই সাথে ধন্যবাদ এটিএন বাংলাকে এমন চমৎকার একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সুপ্রিয় সুধী, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজয় বাংলাদেশ এবং ডায়নামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম আবৃত্তি পর্বে, এবারে যাব সাম্প্রতিক ভাবনা পর্বে। এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট নারী নেত্রী, লেখক, কবি এবং একজন প্রাবন্ধিক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি আমাদের একজন প্রিয় মানুষ, ডক্টর ওয়াহিদা বানু। কথা বলছি তার সঙ্গে। কেমন আছেন আপনি? জি, ভালো। ভালো আছেন। আমরা জানি যে অপরাজয় বাংলাদেশের সঙ্গে আপনি দীর্ঘদিন থেকে আছেন এবং তার নির্বাহী পরিচালক। বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার কর্মসূচি। আমাদের সমাজের নানা জায়গায় বৈষম্য আছে, সেখানে সংস্কার করতে হবে। একজন নারী নেত্রী হিসাবে আপনি কোন কোন ক্ষেত্রে সংস্কার প্রত্যাশা করেন? যে কোনো সংস্কার যেটা আপনার জীবনের সাথে, আমার জীবনের সাথে, অথবা মানুষের জীবন এবং প্রয়োজনের সাথে, বাস্তবতার সাথে মিশে যায়, সেটা আসলে প্রকৃত সংস্কার করে আপনাকে একটা পরিবর্তিত জীবনে
ধাবিত করে, যখন জীবনের মান উন্নত হয় এবং এই বৈষম্যগুলো আস্তে আস্তে কমে যায়। বৈষম্য একদিনে বন্ধ করা যায় না, অথবা একদিনে শেষ হয়ে যাবে না। আমি এভাবে দেখি যে আমাদের রাষ্ট্রের যে কাঠামো, অর্থনৈতিক কাঠামো, রাজনৈতিক কাঠামো, সামাজিক কাঠামো, সাংস্কৃতিক কাঠামো এবং রাজনৈতিক কাঠামো সবগুলো মিলিয়ে কিন্তু রাষ্ট্রটা পরিচালিত হয়। কিন্তু এই কাঠামোগুলো বা এই স্তম্ভগুলোর কথা যখন আমি বলবো, রাজনৈতিক যে পলিসিগুলো আছে বা দলগুলো আছে, আমি রাজনৈতিক দল এবং রাজনীতিকে আলাদা করে দেখি। যারা দলগত রাজনীতি করেন, সে রাজনীতিরও একটা আদর্শ আছে। সেই আদর্শের জায়গা থেকে সেই দলে যদি 20 লক্ষ মানুষ থাকে অথবা 20,000 মানুষ থাকে, সেই 20,000 মানুষ যেন ওই দলের যে ম্যানিফেস্টো বা তাদের যে রুলস অফ ল আছে, তারা কি প্রত্যেকটা মানুষ ওই বিষয়টা জানে? সেখানে কি ওই প্র্যাকটিসটা আছে যে আমরা কাউন্সিল করব 2 বছর পর অথবা 4 বছর পর, তারপর একটা পরিবর্তিত একটা কমিটি আসবে, সেই কমিটি আবার যারা নতুন জেনারেশন আছে তাদেরকে তৈরি করবে। এবং এই পলিটিক্যাল পার্টিগুলোর কিন্তু বড় একটা দায়িত্ব হলো আমাদের জেনারেশন তৈরি করা। আর একটা হলো যে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক অবস্থা বিবেচনা করতে হবে পৃথিবীর রাজনৈতিক অবস্থার সাথে, অর্থনৈতিক অবস্থার সাথে। সেটার সাথে বিবেচনা করে কোন কোন জায়গায় আমাদেরও বাইলজে পরিবর্তিত অবস্থা আনতে হবে। যেমন বলে যে পলিটিক্স উইদাউট এথিক্স ইজ নট অ্যাকসেপ্টেবল। না, এটা সত্য। আসলে কোথাও কোনো এথিক্স মানা হয়নি। সো এই জায়গাটায় আমাদের খুব স্ট্রঙ্গার একটা ভূমিকা রাখতে হবে। চমৎকার বলেছে, কিন্তু সব প্রতিষ্ঠানগুলো কিন্তু ভেঙে পড়েছে। তো সেই জায়গায় আমি আসছি যে আমাদের রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে বা নষ্ট হয়ে গেছে, টপ টু বটম এভরিথিং ইজ বিন ডেস্ট্রয়েড। তো সেই জায়গায় আমার কথা, আমরা কিভাবে সেটাকে তৈরি করব। একটা শিশু যেমন জন্মায়, সমস্ত প্রাণীর শিশুগুলো উঠে হেঁটে বেড়ায়, কিন্তু মানুষের শিশু, মানব শিশু কিন্তু উঠে হেঁটে বেড়ায় না। তার 2-4 বছর সময় লাগে মা খাবার দাও, আমি স্কুলে যাব, তুমি পড়তে বসো, এগুলো বলতে। তো সেটাকে যদি আমি মনে করি যে একটা গ্রুমিং প্রসেসে আমাদেরকে আসতে হবে, তাহলে আমি মনে করি রাষ্ট্রের গ্রুমিং প্রসেসগুলো কি, এডুকেশন সিস্টেম, কালচারাল সিস্টেম, সাংস্কৃতিক সিস্টেম, মানে লেখাপড়া, বই, সাহিত্য, নাটক, কবিতা, এটার রাজনীতি, মানে পুরো ধর্মীয় সংস্কৃতি এবং যেগুলো আমরা এতদিন ধরে মেনে আসছি। আমাদের আইনের ভিতরে কিছু কিছু আইন আছে যে আইনগুলো এখনও আমরা দেখি, অনুধাবন করি, যেগুলো কিন্তু ব্রিটিশ এরার সময় তৈরি। তো সেই জায়গাগুলোতে আমাদের পরিবর্তন আনতে হবে। না হলে আমি মনে করি যে বাংলা একাডেমি বলেন, সাংস্কৃতিক একাডেমি বলেন, শিশু একাডেমি বলেন, আর সবচেয়ে বড় কথা হলো যে আমাদের যে ন্যারেটিভসগুলো আছে অ্যাবাউট পলিটিক্স, অ্যাবাউট রাষ্ট্র, অ্যাবাউট ডেমোক্রেসি, অ্যাবাউট রিপাবলিক, আমরা প্রজাতন্ত্র এবং গণতন্ত্র তফাৎ বুঝি না ভাই। সত্যি আপনি অ্যাড্রেস করলেন যে সব জায়গাগুলো, এগুলো খুবই প্রয়োজন। একদম শেষে আপনি সবসময় আপনার স্বপ্নের কথা বলেন। এই সরকার হয়তো অনুধাবন করবেন যে শিশুদের জন্য বিশেষ করে একটা মন্ত্রণালয় আমাদের খুবই জরুরি। এই ইন্টারিম গভর্নমেন্ট আসলে খুব কম সংখ্যক উপদেষ্টা নিয়ে পরিচালনা করছেন। সে জায়গায় আমরা মনে করছি যে আমাদের গার্লস, আমাদের বয়েজ, ছেলে মেয়েরা বা নারীরা আসলে ডিপ্রাইভড হচ্ছে এবং অনেক জায়গায় আমরা অ্যাটেনশন দিতে পারছি না। নারী, শিশুরা ভীষণভাবে অবহেলিত। সে জায়গায় আমি বলবো এই সরকার গুরুত্ব দেবেন এবং এই বিষয়গুলোকে গুরুত্বের সাথে বিবেচনা করে নতুন ন্যাশনাল অ্যাকশন প্ল্যান বাস্তবায়ন করবেন। আপনি অসাধারণ সব কথা বলেন, এগুলো খুবই জরুরি। অন্তর্বর্তীকালীন সরকারের সামনে এই প্রস্তাবনাগুলো তুলে ধরেছেন আপনি, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, এটিএন বাংলার দর্শকদের ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ প্রান্তে আমাদের প্রত্যেকের চাওয়া পাওয়া হচ্ছে একটি সুন্দর দেশ, একটি সুন্দর সমাজ, শোষণমুক্ত একটি গণতান্ত্রিক পরিবেশ। আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। শুধু দর্শক, এই হচ্ছে আমাদের স্বপ্ন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।